Barrett's esophagus is diagnosed. তো যদি তোমার স্কোমাস এপিথেলিয়ামের পরিবর্তে যদি কলামনার এপিথেলিয়াম ওখানে পাওয়া যায়, তখন আমাদের ডায়াগনোসিসটা সার্টেন হবে যে ইট ইজ Barrett's esophagus. The medical significance of Barrett's esophagus is its strong association with esophageal adenocarcinoma, a particularly lethal disease. তো একটা এপিথেলিয়াল লাইনিংটা চেঞ্জ হয়ে গেছে, সো হট, এটা তো এমন কি এসে গেছে? ইয়েস, ইট ইজ এ ট্রিমেন্ডাস সিগনিফিকেন্স, দ্যাট ইজ যত সময় পর্যন্ত ওটা স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকছে, ইট ইজ নর্মাল। বাট যখন এটা কলামনার এপিথেলিয়ামে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটা every possibility to develop adenocarcinoma, and the adenocarcinoma of the esophagus is a very lethal situation. তো সেই জন্য এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। The medical significance of Barrett's esophagus is its strong association with adenocarcinoma. Now, what should be the causes of such changes? কি কারণে এটা ঘটতে পারে? ইসোফেগাস তো ভদ্রলোক জিনিস, ও তো কোনো হাত পা নেই, কারোর সাথে মারামারি করে না, তাহলে ওর এরকম প্রবলেমটা কেন হচ্ছে? An adaptation to the chronic acid exposure from the reflux esophagitis. আরেকটা কারণ হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে ইসোফেগাসের লোয়ার এন্ডেই আছে স্টমাক, দ্যাট ইজ ইসোফেগাস এন্ডস ইন স্টমাক। ঠিক আছে, স্টমাকটাই নিয়ে হচ্ছে সমস্যা। ওর ভিতরে তো হাই অ্যাসিড এনভায়রনমেন্ট, তোমার ইসোফেগাসের ভিতরে কিন্তু অ্যালকালাইন এনভায়রনমেন্ট, বাট যখনই ও চলে যাচ্ছে তোমার স্টমাকটা হচ্ছে হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তো এখন একদম পাশাপাশি দুইজন আছে, ওই অ্যাসিড কোনো কোনো কারণে অ্যাসিড রিফ্লাক্স হয়। রিফ্লাক্স বলতে কি, উপরের দিকে ওঠে, রিগার্জিটেশন হয়। তাহলে এই যে দুটো মানে রিগার্জিটেশন যখনই হচ্ছে, তখন অ্যাসিড এসে ইসোফেগাসের লোয়ার এন্ডটাকে ইরিটেশন করছে। এই ইরিটেশন হতে হতে ক্রনিক ইরিটেশনের এক পর্যায়ে যে তখন এই মেটাপ্লাসিয়াটা হচ্ছে। ঠিক আছে, তাহলে দি রিজন ফর দিস মেটাপ্লাসিয়া ইজ অ্যাডাপ্টেশন টু ক্রনিক অ্যাসিড এক্সপোজার ফ্রম রিফ্লাক্স ইসোফেজাইটিস। বারবার যখন ওখানে এসে হানা দিচ্ছে, তখন ওরাও একটু চেঞ্জ করার চেষ্টা করে, যে ইসোফেগাসটা চেষ্টা করে যে আমি রক্ষা করব কিভাবে। তখন ওটা ফর অ্যাডাপটিভ প্রসেস, সেখানে এই এপিথেলিয়াল চেঞ্জ আসে, দ্যাট ইজ কলামনার এপিথেলিয়াল আসে, যেটা মোর অ্যাসিড রেজিস্ট্যান্ট। আর আছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই দুটো কারণের জন্যই আমাদের এখানে এই Barrett's esophagus চান্স থাকলো। নাও, ইফ দেয়ার ইজ Barrett's esophagus, what should be the sign and symptoms of this disease? তুমি কিভাবে পেশেন্টকে এসে তো তোমাকে বা আমাকে বলবে না যে আই এম সাফারিং ফ্রম Barrett's esophagus। সে আমাকে সে কমন একটা কমপ্লেন করবে, যে কমপ্লেনগুলো আমাদেরও মধ্যে মাঝে হয়। এইটা পড়লে ভয় হয় যে আমাদেরও কিরকম ঘটে গেছে কিনা। ঠিক আছে, ভেরি সিম্পল। The change from normal to premalignant cells that indicate Barrett's esophagus does not cause any particular symptom. ও নিজস্বভাবে কিন্তু কোনো পার্টিকুলার সিমটম প্রডিউস করে না, বাট the following symptoms should be associated, that is frequent and long-standing heartburn. Frequent and long-standing heartburn. ঠিক আছে, তাহলে হার্টবার্নটা তো আমাদের কম বেশি হয়ই। তো however, heartburn is a very common thing. It is familiar to us. So frequent and long-standing heartburn is the first symptom of Barrett's esophagus. আরেকটা কি পাচ্ছি আমরা, dysphagia, that is trouble swallowing. ওখানে অ্যাসিড যে ওখানে যখন একবার বার্ন ইনজুরি করে ফেলছে, যার ফলে যখন সলোয়িং হচ্ছে, ফুড পার্টিকেল ওখান দিয়ে যাচ্ছে, তখন ওটা তোমাকে ডিফিকাল্টি সৃষ্টি করছে, দ্যাট ইজ dysphagia হচ্ছে। তো ট্রাভেলসাম সলোয়িং হচ্ছে। আর কি হচ্ছে, ভমিটিং অফ ব্লাড। সামটাইমস দেয়ার শুড বি হেমাটেমেসিস। পেইন আন্ডার দি ব্রেস্ট বোন হোয়ার দি ইসোফেগাস মিটস দি স্টমাক। হুইচ ওয়ান ইজ দি ব্রেস্ট বোন? ইয়েস, স্টারনাম ইজ কল্ড দি ব্রেস্ট বোন। তাহলে আর কি পাচ্ছি আমরা, পেইন আন্ডার দি ব্রেস্ট বোন হোয়ার দি ইসোফেগাস মিটস দি স্টমাক। প্রায় পেশেন্ট এসে বলে, হাত দিয়ে দেখায় যে আমার এখানে ব্যথা জ্বালা করছে। ঠিক আছে, স্টারনামকে মেনশন করে তারা। আর কি হচ্ছে, আনইনটেনশনাল ওয়েট লস বিকজ ইটিং ইজ পেইনফুল। তো যেহেতু তার ডিসপেজিয়া আছে,
সে খেতে পাচ্ছে না ভালোভাবে, ব্যথার ভয়ে সে খায় না, তো সেখানে কি আসছে যে ওয়েট লস হচ্ছে। ঠিক আছে, তাহলে দিজ আর দি সিমটমস: frequent and long standing heartburn, dysphagia, vomiting of blood, that is hematemesis, pain under মানে retrosternal pain or pain under breastbone, আর হচ্ছে কি intentional weight loss। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা সিমটম পাবো। The risk of developing Barrett's esophagus is increasing by central obesity, that is আরেকটা জিনিস আছে, যাদের একটু ওবেসিটি আছে বেশি, সেন্ট্রাল ওবেসিটি কি রে? পেট মোটা। তো এই সেন্ট্রাল ওবেসিটি যাদের আছে এদের ক্ষেত্রে এই জিনিসগুলোর চান্স একটু বেশি। হাউ দিস মেটাপ্লাসিয়া অকার্স, কীভাবে এটা ঘটছে সেখানে দেখো, Barrett's esophagus occurs due to chronic inflammation। তাহলে অ্যাসিড যখন বারবার ওই জায়গাটাকে বার্ন করছে, হিল করছে, আবার বার্ন হচ্ছে, আবার হিল করছে, অ্যাট লাস্ট সেখানে একটা ক্রনিক ইনফ্লামেশনের সৃষ্টি হয়ে যায়। তাহলে Barrett's esophagus occurs due to chronic inflammation. The principal cause of chronic inflammation is GERD, means gastroesophageal reflux disease. In this disease, acidic stomach, bile, small intestine and pancreatic contents causes damage to the cells of the lower esophagus. তো শুধু যখন স্টমাক কন্টেন্ট মানে রিফ্লাক্স হয় তখন কিন্তু শুধু যে অ্যাসিড আসে তা না, অ্যাসিডের সাথে বাইল আসে, প্যানক্রিয়াটিক জুস আসে, এগুলোও তোমাকে কিন্তু ওই লোয়ার এন্ড অফ ইসোফেগাসকে ড্যামেজ করছে। শুধু আমরা যে আগে বললাম অ্যাসিড, নট অনলি দি অ্যাসিডের সাথে বাইল আসছে এবং প্যানক্রিয়াটিক জুস আসছে, বোথ আর ইরিট্যান্ট অ্যান্ড করসিভ। ঠিক আছে, বাট দেখো এগুলো যখন স্টমাকের মধ্যে থাকছে ওরা কিন্তু কোনো ঝামেলা করছে না, বাট যখন এটা অজায়গায় এসে পড়ছে, দ্যাট ইজ মানে আনশিডিউল প্লেসে আসছে, তখনই সমস্যার সৃষ্টি হচ্ছে। রিসেন্টলি ইট ওয়াজ শোন দ্যাট বাইল অ্যাসিডস আর এবল টু ইন্ডিউস ইন্টেস্টিনাল ডিফারেন্সিয়েশনস in gastroesophageal junction cells through inhibition of the epidermal growth factor receptor and the protein kinase enzyme। যা ওখানে একটা কিছু তোমার মলিকুলার লেভেলে চেঞ্জ হয় সেইটা মেনশন করেছে, তারপরে আলটিমেটলি মেটাপ্লেসিয়াটা শুরু হয়। নাও আমরা পেশেন্ট পেলাম, পেশেন্ট এসে আমাদের কাছে কমপ্লেন করছে হার্টবার্ন, রেট্রোস্টার্নাল পেইন, ব্লাড ভমিটিং, ডিসফেজিয়া, এই কমপ্লেনগুলো আমাদের কাছে করছে। তো আমাদের তখন সন্দেহ হলো যে ইট মে বি এ কেস অফ Barrett's esophagus, বাট ওই সময় তো আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে বাই হুইচ উই ক্যান প্রুভ দ্যাট দেয়ার ইজ সাম মেটাপ্লাস্টিক চেঞ্জ। তো দি বেস্ট ওয়ে ইজ দি এন্ডোস্কোপি অফ দি ইসোফেগাস, দ্যাট ইজ ইসোফেগোস্কোপি বলে যেটাকে, বা আপার যে এন্ডোস্কোপি করতে গেলে তো ইসোফেগাস হয়েই যেতে হবে, তো ওই পোর্শনটুকুর নাম হচ্ছে ইসোফেগোস্কোপি আর কি। তো যখন আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখছি ইসোফেগাসটা, তখন ওখানে আমরা ক্লিন কাট কিন্তু ডিমার্কেশনটা দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান ইজ হেলদি ওয়ান, হুইচ ওয়ান ইজ আনহেলদি ওয়ান। তো আনহেলদি ওয়ানটা যখনই আমরা দেখছি তখন থিঙ্ক করছি যে হ্যাঁ দেয়ার ইজ সাম প্রবলেম হিয়ার। এবং এন্ডোস্কোপের একটা ফ্যাসিলিটি আছে যে ও তোমাকে একটা চিমটি কেটে মাংস তুলে নিতে পারে ফর হিস্টোপ্যাথোলজি। মেটাপ্লেসিয়াটা শুধু দেখেই কনফার্ম করা যায় না, ইট শুড বি কনফার্ম বাই হিস্টোপ্যাথোলজি। তো ওই টিস্যু স্যাম্পলটা আমরা যখন হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, তখন যখন রিপোর্ট আসবে উইল বি সার্টেন দ্যাট আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ইসোফেজিয়াল মেটাপ্লেসিয়া, দ্যাটস Barrett's esophagus। এবং যখন এটাকে আমরা বায়োপসি করছি, বায়োপসি করার পরে তখন আমরা কিন্তু 4টা গ্রেডে ভাগ করছি। গ্রেড 1 হচ্ছে কি, যে নন ডিসপ্লাস্টিক। নেক্সট গ্রেড হচ্ছে লো গ্রেড ডিসপ্লেসিয়া, হাই গ্রেড ডিসপ্লেসিয়া, ফ্রাঙ্ক কার্সিনোমা অ্যান্ড হাই গ্রেড ডিসপ্লেসিয়া। তাহলে নন ডিসপ্লাস্টিক, লো গ্রেড ডিসপ্লাসিয়া, হাই গ্রেড কার্সিনোমা, ফ্রাঙ্ক ডিসপ্লেসিয়া, ফ্রাঙ্ক কার্সিনোমা অ্যান্ড হাই গ্রেড ডিসপ্লেসিয়া। তো প্রথমে হচ্ছে কি যে নন ডিসপ্লাস্টিক, চেঞ্জ একটু হয়েছে বাট এখনো সেখানে কোনো খুব ব্যাড কিছু ঘটেনি, এটাকে আমরা বলছি নন ডিসপ্লাস্টিক। আরেকটা হচ্ছে লো গ্রেড ডিসপ্লাসিয়া, হ্যাঁ সেখানে ডিসপ্লাসিয়া হয়েছে বাট ইট ইজ এ লো গ্রেড,
দ্যাট ইজ ইন সাচ এ সিচুয়েশন হুইচ ইজ প্রিভেন্টেবল। ঠিক আছে, তারপরে আসছে কি হাই গ্রেড ডিসপ্লেসিয়া, যে না ডিসপ্লেসিয়া অনেক বেশি হয়ে গেছে। আর একটা আছে কি ফ্রাঙ্ক কার্সিনোমা, যে একদম ডিসপ্লাস্টিক স্টেজ পার হয়েও সে কার্সিনোমাতে টার্ন নিয়ে ফেলেছে। এই 4টা গ্রেডে আমরা ভাগ করি। এর সাথে এই যে আমরা এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপিতে আমরা সার্টেন হলাম, এর বাইরে আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন দরকার আছে। সেগুলো কি, যেমন আমরা জানছি যে এই পেশেন্টটার ওয়েট লস হচ্ছে, এই পেশেন্টটা খেতে পাচ্ছে না, তার মধ্যে মাঝে ব্লাড ভমিটিং হচ্ছে, তাহলে আমাদেরকে এখানে রুটিন ব্লাড টেস্ট করতে হবে। এবং এই রুটিন ব্লাড টেস্টের ভিতরে আমরা একটা অ্যানিমিক ফিচার পাবো, তার হিমোগ্লোবিন লেভেলটা কম থাকবে, তারপরে ইনফ্লামেটরি সেলগুলো একটু বেশি থাকবে। তারপরে পেশেন্ট ডায়াবেটিক কিনা সেটা আমাদের দেখতে হবে, যেহেতু সেন্ট্রাল ওবিসিটির সাথে একটু রিলেশন আছে, তাদের কোলেস্টেরল লেভেলটাও আমাদেরকে দেখার প্রয়োজন আছে। এগুলো হচ্ছে সাপোর্টিভ ইনভেস্টিগেশন, যেগুলো আমাদেরকে এডিশনাল ইনফরমেশান দিয়ে হেল্প করতে পারে। আফটার লাস্ট অফ অল যখন আমরা শিওর হয়ে গেলাম যে হ্যাঁ এটা ব্যারেটস ইসোফেগাস, তখন আমাদেরকে কি করতে হবে, ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে। ম্যানেজমেন্ট প্ল্যানটা, the treatment option for high grade dysplasia include surgical removal of the esophagus। সহজ কথা, ওর আর কোনো ডাইনিবায় কোনো কথা নেই। এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় পিপিআই দিয়ে থাকি, যে ভাই আপনি এই ওষুধটা খান। যদি এটা অ্যাসিডিটির জন্য হার্টবার্ন হয়, হার্টবার্ন তো অনেক কারণে ঘটছে, হার্টবার্ন ইজ নট অলওয়েজ ডিউ টু ব্যারেটস ইসোফেগাস। সিম্পল কারণ আছে, অ্যাসিডিটি হলেই তো হার্টবার্ন হয়, বেশি খাওয়া দাওয়া হলে, একটু উল্টো খাওয়া দাওয়া হলে, এখন হয়তো রোজার সময় এক গাদা ইফতারি নিয়ে বসে গেলাম, হাওয়া করে খেয়ে নিলাম, একটু গলা বুক জ্বালা করতে পারে। তো এটা কিন্তু ব্যারেটস ইসোফেগাসের জন্য নয়, এগুলো হলো অ্যাসিড ইরাকটেশন হয়েছে সেই জন্যই। তো এটা সিম্পল ভাবে আমাদেরকে নিতে হবে। তো এই পেশেন্টগুলোকে আমরা যদি আমরা পিপিআই দেই, পিপিআই দিলে এই পেশেন্টগুলো রিলিফ পেয়ে যাবে। যে অ্যাসিডিটির জন্য যে হার্টবার্নটা হচ্ছে বা সিম্পল কারণের জন্য যে হার্টবার্নটা হচ্ছে, দ্যাট শুড বি ইমপ্রুভড হোয়েন উইল ইউজ পিপিআই। তাহলে প্রথমে আমরা পেশেন্ট আসলে আমরা তাকে পিপিআই ইউজ করে থাকি, সাথে আরেকটা ড্রাগ দিলে আরেকটু ভালো হয়, ডমপেরিডন। ডমপেরিডন হ্যাঁ অ্যান্টিএমিটিক, মোটিলিটি তাকে ঠিক রাখে, তাহলে আমরা ডমপেরিডন দিলেও পেশেন্ট একটু রিলিফ পায়। আরেকটু কিছু করা যেতে পারে, লিকুইড অ্যান্টাসিড দেওয়া যেতে পারে। ঠিক আছে, বুক জ্বালা পোড়া করছে, কমে গেল। ইনভেস্টিগেশনের ভিতরে আল্ট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন তোমাকে করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন কেন করতে হবে? যে গলব্লাডার স্টোন ডিজিজ যেটা আছে সেটা কিন্তু এই সিমিলার হার্টবার্ন, তারপরে নশিয়া, ভমিটিং, এই জাতীয় সিমটম থাকে। মোস্ট অফ দি গলব্লাডার স্টোন ডিজিজ ইজ ডায়াগনোজড ইনসিডেন্টালি। গলব্লাডারের ডেফিনিট প্রবলেমটা থাকে না, কিন্তু এই ধরনের খুচরা প্রবলেম নিয়ে তারা আসে, যে আমাকে রুগী এসে বলে আমি খেতে পারি না, গলা বুক জ্বালা করে, খেলেই কষ্ট হয়, আমার মধ্যে মধ্যে বমি করতে ইচ্ছা করে, একবার বমিও করি, এই ধরনের কমপ্লেন পেশেন্ট নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে যদি গলব্লাডার স্টোন থাকে তাহলে আমাদের টার্গেট চলে যাবে ওই দিকে, আর না থাকলে সে তো হলোই না। তো এখন আমরা যদি পিপিআই, ডমপেরিডন ইউজ, অ্যান্টাসিড ইউজ করার পরে সিমটম রিলিফ হয়ে যায়, তাহলে ইট ইজ নট ডিউ টু ব্যারেটস ইসোফেগাস। বাট ইফ সিমটম পারসিস্ট ইনস্টেড অফ ইউজিং দোজ থিংস, তাহলে তোমাকে ভাবতে হবে সামথিং আদারওয়াইজ। যদি ওখানে সিভিয়ার ডিসপ্লেসিয়া হয়ে যেয়ে থাকে, লেজার দিয়ে অ্যাভালশন করে ফেলা যায়। লেজার ট্রিটমেন্ট দিয়ে ওই যে মেটাপ্লাস্টিক এপিথেলিয়ামটাকে অ্যাভালশন করে দিলে আমরা কার্সিনোমার হাত থেকে বাঁচতে পারি। ইন এ ভ্যারাইটি অফ স্টাডিজ, non-steroidal anti-inflammatory agents like aspirin have shown evidence of preventing esophageal cancer in Barrett's esophagus patient. এটা একটা হাইপোথিসিস, এটা কোনো এস্টাবলিশ ধারণা না, জেনে রাখো। অনেক ক্ষেত্রে যে তোমার অ্যাসপিরিন যদি আমরা ইউজ করে থাকি তাহলে ইসোফেজাল কার্সিনোমাকে প্রিভেন্ট করে। তো আমরা তো ভয়তে ইসোফেজাল অ্যাসপিরিন দেবো না, কারণ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ তো আরও বাড়াবে, পেন আরও বাড়াবে, সেই জন্য আমরা ইউজ করি না। কিন্তু পরীক্ষায় দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে এটা ইউজ করলে এটা পেশেন্টের বেনিফিট হয়, এটা জেনে রাখো আর কি। তাহলে ট্রিটমেন্ট অপশান ইজ ফর হাই গ্রেড ডিসপ্লেসিয়া ইজ যে এক্সিশন অফ দি পার্ট।
তাহলে এখন এক্সিশনটা আমরা করে ফেললাম, এক্সিশন করার পরে কি হবে, খাবা কি করে, কিভাবে জোড়া হবে, ও তো লুজ পাইপ না যে আমরা এটা এখান থেকে কেটে জয়েন করে দিলাম, তা তো না। তাহলে খাবা কি করে, খাওয়া বন্ধ, ব্যান্ড লাইগেশন করে ইসোফেগাসটা তুমি বন্ধ করে দেবা। তাহলে কি হলো, ব্যান্ড লাইগেশন করলে তো কোনো বেনিফিট হচ্ছে না, বিকজ যে টিস্যুটা তোমার রয়ে গেছে ওই টিস্যুটাই তো ক্যান্সারাস হয়ে গেছে, সো দ্যাট মাস্ট হ্যাভ টু রিমুভ ফ্রম ইয়োর বডি। ঠিক আছে, তো এখন যদি আমরা ইসোফ্যাগোটমিটা ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস, তো ইসোফেগাসটা কেটে ফেলতে হবে। তো when you remove the diseased esophagus, then what will happen and how will maintain your life?